পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি হেসান নওরা। পর্ব সংখ্যা 11। কিচেন রুম ব্লান্ডার ঝাড়ে কি যেন দিয়েছে রুবাইয়াত। গ্রিং গ্রিম শব্দে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। তার সম্পূর্ণ মনোযোগ সেদিকে। সুখ এক ঝলক তাকে পরখ করে আইজার প্রশ্নের পরিবর্তে অপ্রস্তুত হাসল ঠোঁটেলিয়ে। অতঃপর ঘাড় বাঁকিয়ে চাইল খানিক দূরে স্থপিত ড্রয়িং রুমে অবস্থানরত বর্ণকে। সুদেহী ক্লান্ত মানুষটি গ্লাসে চুমুক বসিয়ে স্ত্রীর নেত্রে অদৃশ্যে তাকিয়ে কি যেন ভাবছে। সুখ পুনরায় আইজার দিকে ফিরল। মৃদু অবজ্ঞাপূর্ণ হেসে হাতের ইশারায় স্বাভাবিকভাবেই বুঝিয়ে দিল, তেমন কিছু না। তোমার ছেলে যেমন প্রাপ্তবয়স্ক তেমন আমিও। কাল বিয়ে হয়নি তো কি হয়েছে, একদিন না একদিন হবেই। খুব সুন্দর একটা বউ আসবে। এরপর থেকে সেই বই তোমার ছেলের সবকিছু দেখে রাখবে, রাখবে না বলো? সুখের প্রশ্ন বুঝে আইজার সরু চোখে ঠোঁট বাঁকিয়ে উপর নিচ মাথা দুলিয়ে সায় দিতেই সে ফের বোঝালো, মাঝখানে আমি কেন শুধু শুধু অন্যের স্বামীর সেবা করে করে মরবো? আইজা ভ্রুকুটি করে হতবিহ্বল চেয়ে রইলেন সন্দিহী নেত্রে। যেই মেয়ে অন্যদিন বর্ণার ফেরার আগ মুহূর্তে তার প্রয়োজনীয় জিনিস রেডি করে সাজিয়ে রাখে, সে কিংবা অন্য কেউ সেসব নিতে যেতে চাইলে উড়ে এসে বাদ সেধে নিজেই বর্ণার কাছে যায়। আর সেই মেয়েটি বলছে অন্যের স্বামীর সেবা করে কেন মরবো? কণ্ঠে অবাকতা ঢেলে মহিলা নজর স্থির রেখে প্রশ্ন করলো দ্বিতীয় দফায়, তাহলে এতদিন কেন করেছিস? এতদিন বুদ্ধ ছিলাম, এখন জ্ঞান হয়েছে। ইশারায় কথাটি সুনিপুণভাবে বুঝিয়ে দিল সুখ। পরপর দীর্ঘশ্বাস ছেড়ে ঝুড়িতে হাতের আপেলটা রেখে দিয়ে ছুরিও যথাস্থানে বসিয়ে দেয়। আইজাক কথা বাড়ালেন না আর। পাশ দেখিয়ে বললেন, এগুলো গার্ডেনে দিয়ে আয় তো, ওখানে তোর বড় আব্বু আর তামিজ আছে। সুখ মাথা ঝাঁকিয়ে ট্রে হাতে নেয়। উল্টো ঘুরে দৌড় অব্দি আসতে মুখোমুখি হয় সাইমা বুয়ার। তাকে দেখেই হাসি ফুটে বুয়ার ঠোঁটে। পরনে মলিন আঁচলে হাত মুছে সহাস্য বলল, সুখ আম্মা, এইগুলা কই নিয়া যাইতাছেন? দেন, আমি দিয়াহি। রুবাইয়াত তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকায় ক্ষুরধার দৃষ্টিতে। এতে চোখাচোখি হয় দুজনের। 35 শুদ্ধ ছাইমা বোকা হাসে। অতিষ্ঠে কিংবা বিরক্তি প্রকাশার্থে দুদিক মাথা ঝাঁকিয়ে রুবাইয়ের দৃষ্টি সরিয়ে নেয়। না না, আমি পারবো। সুখের ইঙ্গিতে ভাবার তো বুঝতে পেরে বুয়া ঘাড় কাত করে বলে, আচ্ছা। কিচেন হতে বেরিয়ে ডাইনিং স্পেস, তার পূর্ব পাশেই আবার ড্রয়িং রুম। সুখ ট্রে হাতে ডাইনিং টেবিলের পাশ ঘেঁষে দাঁড়িয়ে রয়। বর্ণ এখনো সরেনি ডাইনিং রুম ছেড়ে। আর গার্ডেনে যেতে হলে ডাইনিং রুম দিয়ে যেতে হয়। এই মুহূর্তে সুখ বর্ণর আশেপাশে তো দূর নজরেও ধরা দিতে চায় না। রমণী আলতো উকি দিয়ে কিচেনে তাকাতেই আইজা সালাড কাটতে কাটতে শুধালেন, দাঁড়িয়ে আছিস কেন? না পারলে রামসাকে দিয়ে পাঠিয়ে দিই। আগত্যা সুখ নিজেই হাঁটা ধরল। হানিফা বেগম এসে যোগ দিয়েছেন ড্রয়িং রুমে। বর্ণ তখন চোখ বুজে আছে, কপালে হাত ঠেকিয়ে। সুখ স্বস্তির নিঃশ্বাস ফেলে সদর দরজা পার হয়ে এলো। কিছুটা আশ্চর্য হলো বটে, আজ দাদু কিছু বলল না কেন? নিশ্চয়ই তাকে খেয়াল করেনি। কিরণমালা সিরিয়াল নিয়ে অভ্রর সাথে কথা কাটাকাটি করছিল হয়তো। এই বোবা ফুল শব্দ দুটো কর্ণকোঠরে পৌঁছাতেই সুখের ধীর দ্বারা শিরশির করে উঠল যেন। চলকে ওঠে হৃদযন্ত্র। মনে হলো শব্দটি যুগ যুগ শোনা হয়নি। সহসা পা থেমে গেল সুখের। সুইমিং পুলে তার প্রতিবিম্ব ভাসমান। সুখ আর চোখে সেদিকে তাকায়। বর্ণর হালকা অবয়ব ধীরে ধীরে গাঢ় হচ্ছে, অর্থাৎ পুরুষটি এক পা দুপা ফেলে তার নিকটবর্তী হচ্ছে। কিন্তু ওনার সাথে তো সুখের কোনো কথা নেই। সে কেন দাঁড়িয়েছে তবে? সুখ লম্বা দম ছেড়ে এক পা বাড়াতেই পেছন থেকে বর্ণর রাশভারী গলায় শীতল হুমকিস্বরূপ বাণী ছুড়ে এলো, আর এক কদম আগে বাড়ালে তোর পা দুটো কেটে কাঁধে ঝুলিয়ে দেবো বলে দিলাম। না চাইতেও তাকে থামতে হলো। জিভে ঠোঁট ভিজিয়ে সে তড়িৎ ঘুরে গেল পিছু। বর্ণার সামনে এসে দাঁড়ায় সুখের। মসৃণ কপালে সুগভীর ভাঁজ। মাথার ঝাঁকড়া চুলগুলো নেমে এসেছে ভ্রুরেখার উপরিভাগে। ব্যাস, আরেকটু হলেই চোখ ঢেকে যাবে। ঠোঁটে ঠোঁট চেপে ছোট ছোট চোখে বিনা শব্দে সুখের উপর নিচ পর্যবেক্ষণ করে হাতের উপর নজর বিদ্ধ করল বর্ণ। ডান হাতের তর্জনীতে নিম্ন অধর স্লাইড করতে করতে প্রশ্ন করলো, চোরের মতো যাচ্ছিলিস কোথায়? সুখ জবাব দিল না, অথবা দেওয়ার প্রয়োজন বোধই মনে করল না। কেবল এক দৃষ্টি ফ্যাল করে চেয়ে রইল। সুখ দিন দিন আশ্চর্যের শীর্ষে পৌঁছে যাচ্ছে। সে বুঝতে পারছে না মানুষটা সেদিন তাকে আশ্রিতা জন্ম পরিচয়হীন কণ্ঠস্বরহীন বলে কত অপমান করলো। যেন ঘৃণাতেও তার দিকে ফিরে চাইবে না দ্বিতীয়বার। অথচ পুরুষটি এখন কতটা স্বাভাবিক। চোখের নির্লিপ্ত ভাব দাবি করছে কিছুই হয়নি যেন। সেদিনের মুহূর্তটা ভুলে গেল নাকি? ব্রেইন মেমোরি লুজ। ভুলোমনা রোগটা তো ওনার ছিল না তবে? বর্ণর দৃষ্টি তীর্যক হয়। দাঁতে দাঁত নিষ্পেষিত করে হিসিয়ে বলল তৎক্ষণাৎ, বলতে পারিস না কিন্তু শুনতে পাস নিশ্চয়ই। কথার জবাব দিচ্ছিস না কেন?
মুখ কুঁচকে আছে সুখের। অদৃশ্য রাগ মাথাচাড়া দিয়ে ওঠে মস্তিষ্কে। একবার হাতের দিকে চেয়ে পরপর তাকালো বর্ণর দিকে। চোখের কঠিন ইশারায় হাত পাততে বলল। বর্ণর কি হলো কে জানে। সে প্রশ্নাতীত চোখে আনমনে হাত পেতে দিতে সুখ ট্রেটা তার হাতে ধরিয়ে দিল। পরপর হাত নেড়ে চেড়ে বলতে লাগে চোয়াল শক্ত করে, বলতে পারি না সেটা খুব ভালো করেই জানি, তারপরেও মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। কিন্তু যা শুনেছি তার জবাব দিতে হাত খালি থাকাটা পূর্ব শর্ত। হাতে ট্রে নিয়ে জবাব কিভাবে দেব? চোখে সেই ভাষার পড়ার ক্ষমতা তো আপনার নেই। সুখ দ্রুত লয়ে বর্ণর কাছ থেকে ট্রে পুনরায় হাতিয়ে নিল এক প্রকার। ঘন ঘন পল্লব ঝাপটে নজর সরিয়ে নেয় অন্যত্র। স্তব্ধ হয়ে বর্ণ অল্পক্ষণ তাকিয়ে রইল। ঘাড়ে হাত বুলিয়ে সুখের চোখে চোখ রাখলো হঠাৎ করেই। কিন্তু সে তো সত্যি চোখের ভাষা পড়তে জানে না। বর্ণ মুখ ভাগিয়ে ট্রেতে দৃষ্টি নিক্ষেপ করে। আজকের জুস তুই বানিয়েছিলি? সুখ দুদিকে মাথা ঝাঁকিয়ে না বোঝায়। অথচ সেই বানিয়েছিল। বর্ণ সুখের উত্তর পেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো যেন। হাত বাড়িয়ে চায়ের জারে হাত দিতে নিলেই সুখ তোরে ট্রে সরিয়ে নেয়। এগুলো বর্ণর জন্য নয়, তাই তার ছোঁয়ার অধিকারও নেই। অপমানে মুখ থমথমিয়ে হয়ে এলো পৌরুষটির। মাথায় জেদ চাপলো। আজ এই পাত্র হতেই চা পান করবে, যদিও সে চা খায় না। বোবা ফুলের এমন প্রতিক্রিয়া তাকে বাধ্য করছে আজ। ট্রে কাছে আন, চা খাবো। বর্ণ আবারও হাত বাড়াতে নিলে সুখ ট্রে অন্যদিকে ঘুরিয়ে নিল, দুদিকে মাথা দুলিয়ে না করে। কিছুতেই ছুতে দেবে না লোকটাকে। মাথায় খুন চাপলো বর্ণর। রাগে জেদে তেরে শিরা উপশিরা ধপধপ করে উঠল যেন। সুখ পোলের কিনারায় দাঁড়িয়ে আর দুপা পুছিয়ে গেলে পানির খুদে যাবে নিঃশব্দে। বর্ণ চোয়াল শক্ত করে সুখের হাতের উপর থাবা বসাতে গেলেই রমণও দ্রুত সরে এলো জায়গা থেকে। মুহূর্তেই ঝাঁপ শব্দে গর্জে উঠল চতুর্দিক। সুইমিং পুলের কালচে সবুজ পানি দুভাগ হয়ে পুনরায় মিলিয়ে গেল ঢেউ খেলে। গার্ডেন হতে তামিজ এবং আজাদ শিকদার ছুটে এলেন অবিলম্বে। বাড়ির ভেতর থেকে অভ্রত বা এমনকি রুবাইয়া তো বেরিয়ে আসে দ্রুত পদে। সকলের চোখে প্রশ্নের ভার। সুখের স্বয়ং সম্পূর্ণ দেখে রুবায়েত স্বস্তির নিঃশ্বাস চালো। তিনি ভেবেছিল হয়তো সুখের কিছু হয়েছে। কোনো বিপদ এলে মেয়েটার সাহায্য চেয়ে মুখ ফুটে বলতেও পারবে না। তাই তো যান হাতে নিয়ে ছুটে বেরিয়ে এলেন। কি হয়েছে? কে পড়েছে? কিসের আওয়াজ শুনলাম? প্রশ্নগুলো একে একে সুখের কানে এসে ঠেকছে। রমণী হতভম্ব। চোখে পুলের পানিতে নজর স্থির করে আছে। হিম ধরে আসা হাতের ট্রে পড়ে যেতে চাইছে, কিন্তু সে ধরে রেখেছে বহু প্রচেষ্টায়। পিট চোখে সুখ উপস্থিত সবার দিকে নজর বুলিয়ে নিল। হানিফা বেগমকে রামসা নিয়ে আসছে ধরে ধরে। বৃদ্ধা ভালো মতে হাঁটতেও পারেন না। ওই মাইয়া, কথা কও না ক্যা? কিসের আওয়াজ শুনলাম ওইটা? হানিফা বেগমের কথা শেষ হওয়ার পরপরই অভ্র আশেপাশে নজর ছিটাতেই বলল হঠাৎ, ভাইয়া কোথায় সুখাপি? ও তো তোমার পরেই বেরিয়ে এসেছিল আবার। কোথাও দেখছি না যে। সুখ এক হাতে ট্রে ধরে অন্য হাতে পুল ইশারা করে। সকলের নজর গিয়ে ভিড় করে সেথায়। তখনই মাথা উঁচিয়ে পানি থেকে বেরিয়ে এলো বর্ণ। দু হাতে মুখ মুছে মাথার চুল পেছনে ঢেলে সম্মুখে পরিবারের সদস্যদের আশ্চর্যমণ্ডিত দৃষ্টি অবলোকন করে প্রশ্নাতীত নজর নিক্ষেপ করে। সুখ মুখের ভিতর জিভ কাটে। ভাবতেই পারেনি লোকটা এভাবে পড়ে যাবে। সুখ পুনরায় মুখোমুখি হয়নি বর্ণর। কোথায় আছে কে জানে, হয়তো প্র্যাকটিসের জন্য বেরিয়ে গেছে এতক্ষণে। ব্রেকফাস্ট করা হয়নি সুখের। খেতে ইচ্ছে করছে না কিছুই। কলেজ ইউনিফর্ম পরে অস্থির পদচ্ছাপে এদিক ওদিক পায়চারি শুরু করে রমণী। এই কণ্ঠ কথা না বলতে পারার অপরাধে পড়ালেখার সিরাত থেকে 2 বছর পিছিয়ে গেছে সুখ। সিরাত তার সমবয়সী। 3 পর্যন্ত 7 পড়লেও 4 পড়া হয়নি। জন্ম থেকে সুখ বাকশক্তিহীন। সাইন ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে সময় লেগেছে, নয়তো মনের ভাব সামনের মানুষের সামনে তুলে ধরতো কিভাবে। 3 এবং 4-এ 2 করে 4 বছর কেটে গেল। বর্তমানে সিরাত তার 2 বছর সিনিয়র। তুফার ব্যাসমেট। রোবায়েত ব্রেকফাস্ট নিয়ে মেয়ের রুমে চলে এলেন। সুখ নাক কুচকায়। আলহাদি ভঙ্গিমায় ইশারায় বলতে চায় আজ না খেয়ে যাই না। তবে তার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বিছানায় টেনে বসিয়ে দিলেন রোবায়াত। বললেন গম্ভীর গলায়, খাবো না, খেতে ইচ্ছে করছে না বলে বলে শরীরের এই দশা করেছ। খাবার নিয়ে আমি আর কোনো অজুহাত বরদাস্ত করব না। সুখ এবং তহুপাকে নিয়ে তামিজ শিকদার বেরিয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই তাদের কলেজ ছেড়ে দিয়ে তিনি সেই পথ ধরেই নিজের অফিসে যাবেন। তহুপা ভার্সিটি এবং সুখের কলেজ পাশাপাশি, মিনিট 2-এর পথ। সুখের কাছ থেকে বিদায় নিয়ে তামিজ শিকদার নিজের গন্তব্যে ছুটে গেলেন গাড়িতে ভর করে। রমণী কাঁধে ব্যাগ চেপে আশেপাশে নজর ছিটিয়ে ধীর পায়ে বরাদ্দকৃত ক্লাসের কক্ষের অভিমুখে এগিয়ে গেল। ইয়া বড় বড় 2 ভবন মুখোমুখি। মধ্যস্থে বিশালাকার মাঠ। চতুর্দিকে ধবধবে সাদা ইউনিফর্ম পরিহিত সারি সারি শিক্ষার্থীর ঢল। পিয়া রুল নম্বর 2। বাকশক্তিহীন হওয়ার পরেও সুখ তার উপর লেভেলে থাকে সব সময়।
যা সে কিছুতেই মানতে পারে না। রোজ কিছু না কিছু ছুতো ধরে খোঁচাতে চলে আসে, অথবা জনসমক্ষে অপমান করার সুযোগ খোঁজে। এই যেমন নিঃশব্দে ক্লাসে যাওয়ার ফাঁকে প্রিয়া দলবল নিয়ে সুখের কাঁধে ধাক্কা দিল। পরপর মুখ ভেঙে মিছিমিছি মুখে অপরাধী ভাব ফুটিয়ে সরিও বলল। ভাগ্যিস খোলা মাঠে মুখ থুবড়ে পড়েনি সুখ। সে বুঝে নিল কাজটি প্রিয়া রমণীর ইচ্ছাকৃত। টু শব্দটি করল না সুখ। মৃদু মলিন হেসে ক্লাসে চলে এলো। প্রথম সারিতে কখনো বসেনি সুখ, তার ইচ্ছেও জাগেনি কভু। সে ধীর লয়ে মধ্যভাগের একটা বেঞ্চে গিয়ে আসন পেতে নিল নিজ দায়িত্বে। সেখানেই চুপটি করে বসে ক্লাস শেষ করে। বন্ধু বলতে তার একজনই আছে, ফাহিমা নাম তার। মেয়েটা আসেনি আজ। সেদিন বৃহস্পতিবার। প্রতিদিন ক্লাস শেষে তোহফা চলে আসে সুখের কাছে। আজও এসেছে। আশেপাশে থাকবে অথবা ক্যান্টিনে। সুখ ক্লাস শেষে বেরিয়ে রূপম স্যারের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার দেখা করতে বলেছে। কারণটা অবশ্য এখনো জানা যায়নি। আমার সাথে কক্সবাজারে ঘুরতে যাবে সুখ? সুখের চোয়াল শক্ত হয়ে আসে অতি বিলম্বে। হাত মুঠোবদ্ধ করে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। অনুমতি নিয়ে খানিক আগেই প্রবেশ করেছে সুখ। আর এসেই স্যারের এমন প্রস্তাব সুখ মুখ তুলে চাইল খানিক পর। ঘৃণায় রক্ত টকবগিয়ে ওঠে। গা গুলিয়ে এলো, মুখ ভাব এমন দেখালো যেন সে শাড়ির ইঙ্গিত সম্পর্কে অজ্ঞত। সুখের ইশারা কলেজের তেমন কেউ বোঝে না। সে শূন্য হাত চালিয়ে প্রথমে লিখলো কক্সবাজার, তারপর প্রশ্ন করলো সেখানে গিয়ে কি করবো স্যার? বিচে যাব, দুজন একসাথে ঘুরবো ফিরবো। আর হ্যাঁ, তুমি কিন্তু বাড়ির কাউকে বলবে না যে রূপম স্যারের সাথে গিয়েছো। রূপম স্যার নামের মানুষরূপী জানোয়ারের লোলুপ দৃষ্টি তখন বিচরণ করছে সুখের দেহের ভাজে ভাজে। যদিও জামা ঢিলে ঢালা হওয়ায় তেমন সন্তুষ্ট হতে পারছে না সে। সুখ প্রায়শই এই দৃষ্টির সম্মুখীন হয়েছে। তখন দৃষ্টি সম্পূর্ণ মানে না বুঝলেও আজ ঠিকই ধরতে পেরেছে। সে প্রশ্ন করলো অবোধ শিশুর মতো তাচ্ছিল্য ঠোঁট উল্টে, তাহলে কি বলবো? বলবে যে কোনো এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছ। সুখের পরবর্তী ইঙ্গিত বুঝতে স্যারের কষ্ট হবে দেখে রমণী খাতা বের করে লিখলো, আমি আপনার সাথে ঘুরতে গেলে আপনার ওয়াইফ কিছু মনে করবে না? লেখাটা দেখে থমথম হয়ে এলো রূপম স্যারের মুখটা। ডেস্কের উপর বসেছিলেন তিনি, সেখান থেকে নেমে এলেন হঠাৎ। সুখে মৃদু হেসে আরো দুটো বাক্য লিখলো, আপনার সাথে ঘুরতে গিয়ে আমার কি লাভ হবে স্যার? তাছাড়া কলেজে এত স্টুডেন্ট থাকতে আমিই কেন?